আমি সেই অবস্থাতে ভগবানের যে নাম নেব বা হনুমান চালিসা আমি রোজ পাঠ করি, আমার মুখস্থ পুরো, সেটা পর্যন্ত আমি ভুলে গেছি। একটা কথা আমার মুখ থেকে বেরোচ্ছে না। পরিমাণ টর্চার আমার উপর হয়েছে সেদিন, আমার বেঁচে থাকার কথা নয়। কারণ আমার ওপরে একটা পুরো মানুষ, আস্ত মানুষ যদি এরকম দাপাদাপি করে, আমার শ্বাস আটকে যাওয়ার কথা আর কি। হ্যাঁ, একদমই তাই। বাংলা ছোট গল্প চ্যানেলের একটি নতুন সেগমেন্ট মিস্টিরিয়াস কল রেকর্ডিং এ আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি রয়েছি আপনাদের সঙ্গে সোহিনী। আজ শুনবেন এপিসোড নাম্বার 2। আজ যিনি আপনাদের সকলের সঙ্গে তার জীবনের একটি ভয়ঙ্কর ঘটনা শেয়ার করেছেন, তিনি আমার খুব কাছের বন্ধু মৌবনী দাস। বর্তমানে সাইকোলজিতে মাস্টার্স করছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাঠরতা। পৈতৃক সূত্রে তিনি থাকেন মালদায়, তবে লেখাপড়ার জন্য কলকাতা শহরের একটি পিজিতে তিনি বর্তমানে থাকেন এবং সেখানেই তার সঙ্গে ঘটে যায় একটি ভয়ানক ঘটনা, যে ঘটনা আজ আপনাদের ভাবতে বাধ্য করবে। শুরু করছি Mysterious Call Recording Episode number 2. তো আমার সাথে যে ঘটনাটা হয়েছিল সেটা হচ্ছে, আমি পড়াশোনা সূত্রে উত্তর কলকাতার একটি বাড়িতে থাকি, বেশ অনেকদিন হলো সেখানে থাকি। ঘটনাটা হয়েছে সেইখানে। শুরু থেকে সেরকম কোনো প্রবলেম হয়নি, আমি জবের থেকে এসেছি এখানে। মেইন যে ঘটনাটা হয়েছে সেটা হচ্ছে 2023-এর পুজোর দিন। আমি খুব একটা ভূত ভবিষ্যৎ এই সমস্ত কিছুতে বিশ্বাস করি না, কিন্তু সেদিনের পর থেকে আমার এই বিশ্বাসের কিছুটা হলেও একটা টানাপোড়েন তো এসেছে বটে। ঘটনাটা এটা হচ্ছে যে, আমি মেলা দেখতে খুব ভালোবাসি, মানে একটু মেলায় যাব, একটু ঘুরবো ফিরবো। তো এরকম এইখানে আমাদের পিজির সামনে একটা মেলা হয়েছিল, মানে সেখানে গিয়ে। হ্যাঁ, মানে কলকাতায়? হ্যাঁ হ্যাঁ, একদমই তাই, কলকাতাতেই। তো আমি আর আমার রুমমেট সেই মেলাতে গিয়েছিলাম। এবার চড়ক পুজোর সময় তো এই চড়কের গাছ ওঠে, সবাই তোমরা জানি, সেইখানে চড়ক ঘোরে। তো এবারে আমার ভীষণ ইন্টারেস্ট যে আমি চড়কের গাছটা দেখবো কোথায় সেটা। এবার মেলাটা না অনেকটা বড় এরিয়া জুড়ে, মানে হেঁটেই যাচ্ছি হাঁটা। এবার একটা জায়গায় গিয়ে দেখছি যে হ্যাঁ, ওইখানে চড়কের গাছটা পোতা আছে, আর নিচে প্রচুর গাজন সন্ন্যাসী ওরা গোল হয়ে বসে আছে, ওরা ভিক্ষে চাইছে। আমি এবার তাদের সামনে যাই এবং তাদেরকে ভিক্ষে টিক্ষে দিই। এবার আমার খোঁজা শুরু হয় যে কোথায় আলটিমেট পুজোটা হয়েছে। আমি এদিক ওদিক খুঁজেছি অনেক, কিন্তু কোথাও দেখতে পাইনি কোথায় পুজোটা হয়েছে। আচ্ছা। তারপরে দেখতে না পেয়ে ভাবলাম যে চলো ঠিক আছে, কোথায় পুজো হয়েছে যখন দেখতে পাইনি ফিরে যাই। তবে নর্মালি যেই রাস্তা দিয়ে গিয়েছিলাম সেই রাস্তা দিয়ে ফিরে আসি পিজিতে। রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে যেমন ফোন টোন ঘেটে ঘুমোই, সেরকমই আমি আর আমার রুমমেট শুই। আচ্ছা। আমি একটা ছোট্ট জিনিস আগে বলে রাখি যে আমি যতই না বিশ্বাস করি, কিন্তু আমি কোনো জায়গায় যদি কিছু থাকে বা যদি কোনো এনার্জি, সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক, সেটা বাই ডিফল্ট ফিল করতে পারি। মানে কোনো জায়গায় যদি আমি বুঝতে পারি যে না এখানে সেটা রয়েছে, সেটা পরবর্তী ক্ষেত্রে গিয়ে দেখি যে হ্যাঁ এখানে সত্যি এরকমটা ছিল। আচ্ছা। সেদিন ঘুরে আসার পর থেকে আমার শরীরে একটু অস্বস্তি তো হচ্ছিলই, তো আমি ভাবলাম যে হয়তো ঘুরেছি, মেলায় টুকটাক খাওয়া দাওয়া হয়েছে, সেই জন্য হয়তো প্রবলেম হচ্ছে। আচ্ছা। তো নর্মালি শুয়ে পড়ি। মাঝরাতে হঠাৎ করে আমার ফিল হয় যে আমার মাথায়, মানে তার মাথার কাছেই দরজাটা, যেদিক দিয়ে আমাদের ঘরে ঢোকা যায়। আচ্ছা। আর ঘরটা যেহেতু একদম চৌকো, সেজন্য আমার খাটে বসে চারটে কোনাই দেখা স্বাভাবিক ভাবে। এবারে হঠাৎ করে আমি ফিল করলাম যে দরজাটা ওইখান থেকে কেউ মানে একটা কালো শ্যাডো মতো খুব ঝড়ের গতিতে এলো আমার মাথার কাছে, এসে ঠিক দৌড়ে আমার চোখে ঠিক আড়াআড়ি কোনায় গিয়ে বসলো, বসে আমাকে দেখছে। এটা কত রাত্রের ঘটনা? এটা তখন প্রায় 1:30-2 হবে। আচ্ছা।
হ্যাঁ, ঘরের বিবরণীটা হচ্ছে খুব একটা আহামরি বড় ঘর নয়, যেমন পিজির ঘর হয় সেই রকমই নর্মাল। 3টে বেড আছে ঘরে, আচ্ছা একদম চৌকো শেপের ঘরটা। আমার বেডের মাথার কাছটাতেই হচ্ছে ঢোকার গেট, আচ্ছা সেখান দিয়ে ঢুকেই আমার বেডটা, সামনে আরেকটা বেড আর আমার পায়ের দিকে আরেকটা বেড। আমার বেডে বসে আমি 4টে কোণায় স্পষ্ট দেখতে পাই। আচ্ছা ঠিক আছে, এইবারে হচ্ছে আমি ওটা দেখলাম, মানে আমার মনে হলো যে কেউ একটা ওখানে বসে আছে। হুম সেখান থেকে আমার অস্বস্তিটা আরো বাড়া শুরু হলো যে কেন হচ্ছে এরকমটা, কেন, কি প্রবলেম। তখন প্রায় রাত? তখন প্রায় রাত 1:30-2টো তো হবেই। আচ্ছা, মানে স্পষ্ট দেখতে পাচ্ছিস যে কেউ একটা কেউ রয়েছে? হ্যাঁ, ওখানে ঠিক মানে হয় না যে বসে আছে ঘাপটি মেরে আর অনবরত তাকিয়ে আছে। আচ্ছা, যতই চোখ বন্ধ থাকুক, আমাদের এটা কেউ যদি আমাদের দিকে তাকায় তাহলে ন্যাচারাল কিন্তু ফিল সেটা হয়। ফিল হয়। একদম একদম হ্যাঁ, একদম। সেটাই আমার ফিল হচ্ছে যে আমার দিকে তাকিয়ে আছে। এবারে আমি যে উঠে বসবো, আমার সেই ক্ষমতাটাও নেই। অনবরত মনে হচ্ছে যে আমাকে কেউ বিছানাতে টেনে ধরে আছে, আমাকে উঠতে দিচ্ছে না, আর আমাকে প্রচন্ড পরিমাণে অত্যাচার চালিয়ে যাচ্ছে। আচ্ছা একবার আমার উপরে উঠছে, একবার আমাকে পিছে আঁচড়াচ্ছে, আমাকে মানে শান্তি দিচ্ছে না, কোনো মতেই শান্তি দিচ্ছে না। আচ্ছা এবারে আমি সেই অবস্থাতে ভগবানের যে নাম নেব বা হনুমান চালিসা আমি রোজ পাঠ করি, আমার মুখস্থ পুরো, সেটা পর্যন্ত আমি ভুলে গেছি। একটা কথা আমার মুখ থেকে বেরোচ্ছে না। শুধু আমি আমি এটা দেখতে পাচ্ছি, মানে ফিল হচ্ছে যে সামনে কেউ একটা দাঁড়িয়ে আছে, কেউ একটা ভাবে কন্টিনিউয়াসলি আমাকে দেখে যাচ্ছে। কিছুক্ষণ পরে আমি দেখলাম যে আমার রুমমেট উঠলো, উঠে বিছানায় বসলো। এবার ও লাইট না জ্বালিয়ে নেমে রুম থেকে বেরোতে যাবে। আমি ওকে অনেক কষ্ট করে বললাম তখন যে তুই যাস না আমাকে ছেড়ে, কারণ আমার ভীষণ প্রবলেম হচ্ছে। প্রবলেমটা যে ওরও হচ্ছিল সেটা আমি জানতাম না, কিন্তু ও এরকম দেখা বা ফিল করা এরকমটা কিছু করেনি। আচ্ছা ফিলটা শুধু হয়েছিল আমার। দিয়ে ও আমাকে বললো যে দিদি আমার ভীষণ অসুবিধে হচ্ছে, আমি একটু বাথরুম যাব ভাবলাম, তো তোমার কি খুব প্রবলেম হচ্ছে, তাহলে আমি কি থাকবো? আমি ওকে বললাম যে তুই বাথরুম গেলেও আমাকে সাথে নিয়ে চল, কারণ আমার না শরীরটা ঠিক ভালো লাগছে না। কারণ ওই রাত্রিবেলা ওকে যদি আমি বলি যে এরকম ঘটনা হচ্ছে, তখন ও একেতেই ওর শরীরে অস্বস্তি লাগছে আর ও ভয় পেয়ে যাবে। সেই জন্য আমি ওকে কিছু জানাই না সেদিন। ও আমাকে অনেক কষ্ট করে ওঠে, আর আমার শরীর ভীষণ ভারী হয়ে গিয়েছিল। ও আমাকে বলছে যে তুমি উঠে বসো। আমি বললাম যে না, আমি উঠে বসতে পারছি না, তুমি আমাকে একটু ধর। আচ্ছা, কটা এন্টিটি ফিল করছিলিস? তোর ওপরে একজনকে অত্যাচার আমার চালাচ্ছে, ওপরে একজনকে অত্যাচার চালাচ্ছে, আর ওইখানে একজন বসে সেটা কর্নারে দেখছে। একজন বসে একজন রয়েছে। বসেই আছে। আচ্ছা, আমি মানে দুটো এন্টিটি দুটো টোটাল। এন্টিটি, হ্যাঁ। তারপর? দিয়ে তারপরে ও আমাকে তুলে নিয়ে, অনেক কষ্ট করে তুলে নিয়ে নেমে যে আমি যাব, শরীরে ভীষণ অস্বস্তি হচ্ছে, আমাকে যেতে দিতে চাইছে না। তাও হয় না যে আমাকে ধরে রেখেছে, আমি সেটা জোর করে ছিনিয়ে নিয়ে যেতে হুম চাইছি হুম এরকম। হুম 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 আমি বাথরুমের বাইরে দাঁড়িয়ে আছি, ও বাথরুমের, আমাকে, আমি তখনও মনে হচ্ছে কেউ একটা আমাকে ডাকছে ঘরে, যে ঘরে আয়, ঘরে আয়, এরকম একটা ফিল হচ্ছে। আর আমি ওকে বলছি তুই তাড়াতাড়ি আয়, তুই তাড়াতাড়ি বেরো বাথরুম থেকে, আমার খুব প্রবলেম হচ্ছে। ওরও তাড়াতাড়ি, আমি সেদিন বাথরুমেও যাইনি, আমি কি মানে ভয়ে ওর সাথে যে রুমে এসে আবার নর্মালি শুয়ে আছি, এবার লাইটটা অফ। আর আমার রুমমেট আমাকে কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে তারপর থেকে যে দিদি ভীষণ অস্বস্তি লাগছে, কেন এরকমটা হচ্ছে? আমি বললাম যে না আসলে অনেকক্ষণ ঘুরে ঘুরে এসছিস, তুই ঘুমিয়ে পড়। আর আমি সারাক্ষণ ঠাকুরকে এটাই বলে গিয়েছি যে কালকে সকালটা আমাকে দেখিয়ে দাও, আমার উপর যা অত্যাচার হচ্ছে হোক, তুমি শুধু আমাকে বাঁচিয়ে রাখো। কারণ যে পরিমাণ টর্চার আমার উপর হয়েছে সেদিন, হুম আমার বেঁচে থাকার কথা নয়। কারণ আমাকে, আমার উপরে একটা পুরো মানুষ, আস্ত মানুষ যদি এরকম দাপাদাপি করে, হুম আমার শ্বাস আটকে যাওয়ার কথা আর কি। প্রবণতা। হুম হুম হ্যাঁ, একদমই তাই। দিয়ে সকাল হয় সেদিন, পুরো ভোরে একদম যখন আলোটা ফুটলো, আমার মনে হলো যে বাপরে একটা ভয়ঙ্কর দিন, হুম মানে একটা ভয়ঙ্কর রাত, সরি, সেটা শুরু, মানে শেষ হলো আর কি। হুম পরের দিন সকাল থেকে আমার ধুম জ্বর, মানে আমি মাথা তুলতে পারছি না এরকম অবস্থা। হুম
বাবা মাকে আমার রুমমেট জানায় যে আমি কথাও পর্যন্ত বলতে পারছিলাম না কারোর সাথে, কারণ আমার অসহ্য মাথা ব্যথা আর প্রচন্ড জ্বর। বাবা মাকে জানায় যে কালকে আমরা এরকম গিয়েছিলাম, গিয়ে ঘুরে টুরে আসার পর থেকে দিদির এরকম শরীর খারাপ শুরু হয়। তো বাবা আমাদের ওইখানে একজন মৌলবি হয় আছে আর কি, যে ঝাড়ায় টাড়ায় এই সময়। আচ্ছা, ওইখান বলতে কোন জায়গাটা মিন করছিস? আমাদের বাড়ি যেখানে আর কি। থাকিস আর কি। আমি না, আমার বাড়ি, আমি তো কলকাতায় থাকি, আমার বাড়ি মালদায়। বাড়িতে বাড়ির তোর বাড়ি ওখানে। এখানে? আচ্ছা হ্যাঁ। আচ্ছা। তো বাবা সেইখানে যায়, কারণ যেহেতু ও দিয়েছিল আমার মাকে যে আমরা চড়ক পুজোয় না ওরা শ্মশান টশান থেকে না অনেক জিনিসপত্র নেই, আমরা হ্যাঁ, জানি। হ্যাঁ। হ্যাঁ, এবারে কোথায় সেই জিনিসগুলো ওরা রাখে বা কোথায় ওরা পুজো করে আমরা জানি না। আমি কৌতূহল বশত সেদিন এতটাই এলোপাথারি ঘুরেছি, আমি কোনো কিছুতে পা দিয়ে দিয়েছি কিনা বা কাউকে আমার সাথে করে বয়ে এনেছি কিনা আমি কিন্তু জানতাম না। একদম। বাবা মৌলবীর কাছে যাওয়ার পরে মৌলবী শুধু আমার নামটা শুনতে চায় আর আমি কোথায় থাকি শুধু জানতে চেয়েছিলেন। তো উনি বলেন যে ও কিছু একটা ওর সাথে করে নিয়ে চলে এসেছে, সেটা ওর মানে অনিচ্ছা সত্ত্বেই ও নিয়ে এসছে, কিছু করার ছিল মানে ও যেহেতু এভাবে ঘুরেছে তাই ও তেমন একটা জিনিসের উপর পা দিয়ে ফেলেছে যেটা ওর হয়তো পা দেওয়া উচিত হয়নি, সেই জন্য ও সেটা সঙ্গে করে ও নিয়ে চলে এসেছে। আর যেহেতু তার ইচ্ছে ছিল না তার আমার সাথে আসার, তাই সে আমার উপর অত্যাচার চালাচ্ছে। আচ্ছা আচ্ছা। তো আমি সত্যি এগুলোতে বিশ্বাস করতাম না। দিয়ে উনি একটা জল মতো দেন, বলেন যে আমাকে সেটা খেতে আর ঘরের চারিদিকে সেটা ছড়িয়ে দিতে। আর চিন্তা করার কোনো ব্যাপার নেই, যে এসেছে সে খুব একটা ক্ষতি করতে আসেনি, শুধু তার অনিচ্ছা সত্ত্বে যেহেতু সে এসেছে তাই তার সেটা আমার উপরে রাগ, যেহেতু আমি তাকে এনেছি। আচ্ছা। বাবা পরের দিনই তাড়াহুড়ো করে কলকাতা আসে এবং আমি সত্যি দুদিন মতো মানে যতদিন না বাবা এসেছে ততদিন আমি পুরো শয্যাশায়ী ছিলাম, আমার ওঠার মতো ক্ষমতা ছিল না, এতটা মারাত্মক শরীর খারাপ আমার। আর আমার শুধু মনে হতো আমার সাথে কেউ আছে, কেউ আমাকে অনবরত দোষারোপ করে চলেছে আর আমার দিকে তাকিয়ে আছে। বাবা আসে, সেই জলটা ঘরে ছেটানো হয়, আমাকে সেই জলটা খেতে বলা হয়েছিল, সেই জলটা শুধু আমিই খাবো আর অন্য কেউ খাবে না। আমি সেই জলটা খাই, দিয়ে আস্তে আস্তে সেই ব্যাপারটা থেকে আমার মানে হয় না যে বেরিয়ে যাচ্ছে বা চলে যাচ্ছে আমাকে ছেড়ে দিয়ে, আমার সেই ফিলিংটা ফার্স্ট টাইম হয়েছিল যে সত্যি কেউ একটা চলে যাচ্ছে আর আমার শরীরটা হালকা হয়ে যাচ্ছে, আমার মধ্যে বা আমার সাথে আর কেউ নেই। আচ্ছা। তো সেই ফিলটা আমি তখন করেছিলাম এবং আমার শরীরটাও তখন আস্তে 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 ঠিক হওয়া শুরু করে। তার মানে এটা কাইন্ড অফ একটা পজিশনের গল্প হতে পারে, যে কিছুটা হয়তো তোর উপর ভরও করেছিল। হ্যাঁ, মানে একেবারেই মানে অনিচ্ছাকৃত, কিন্তু হয়েছে আর কি। হ্যাঁ একদমই, কারণ আমি তো তাকে জোর করে নিয়ে এসেছি, তার তো কোনো আসার ইচ্ছে হয়নি, বা আমিও যে তাকে জোর করেছি না না, তেমনটা নয়। হ্যাঁ এনার্জিটা অ্যাট্রাক্ট করে গিয়ে জিনিসটা ঘটেছিল। হ্যাঁ আর একদমই। যেই সময় তোর উপর টর্চার চলছিল সেই সময় কোন রকম কোনো ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স দেখতে পেয়েছিলিস? হাতে পায়ে আঁচড়ের দাগ পড়ছে না কিছু? পিঠে প্রচুর আঁচড়ের দাগ হয়ে গিয়েছিল আমার, কারণ না পিঠটাকে পুরো আঁচড়াচ্ছিল এরকম ভাবে, বুঝলি তো? আমি ফিল করছিস পুরো? হ্যাঁ একদম ফিল করছি পুরো, যে একবার পিঠে আঁচড়াচ্ছে, একবার আমার ওপরে উঠে বসে যাচ্ছে, মানে সে কি কি অত্যাচার আমি সেদিন রাত্রিবেলা ফেস করেছি সেটা শুধুমাত্র আমি জানি। আমি যে মানুষটা বিশ্বাস করতাম না সেই মানুষটাও একটা সময় গিয়ে মানতে বাধ্য হয়েছিলাম যে কিছু হয়তো একটা আছে যেটা আমাদের জানার বাইরে। হ্যাঁ একদমই তাই, যেটা আমাদের জানার একদমই বাইরে। আচ্ছা, তুই যেটা বললি যে রুমে ঢোকার পরেই একটা ফিলিং হলো যে ঘরে একটা হাওয়ার গতিতে কেউ ঢুকলো, তখন তুই চোখে কিছু দেখেছিলিস যে মানুষ মানে জিনিসটা বা এন্টিটিটাকে কেমন দেখতে বা কিরকম টাইপের হয় তাদের অ্যাপিয়ারেন্স? না, ফার্স্ট যখন আমি ফিল করেছি তখন আমার চোখ বন্ধ, আমি তো শুয়ে আছি। আচ্ছা। আমি তো শুয়ে আছি নর্মালি, শুধু আমার মানে পাশ দিয়ে যদি তোর শুয়ে থাকার অবস্থায় কেউ যদি যায় তো দেখবে একটা ফিল হবে যে পাশ দিয়ে না কেউ একটা ঝট করে বেরিয়ে গেল। আমার সেই ফিলিংটাই হয়েছিল যখন সে প্রথম ঢুকেছিল।
তারপরে যখন আমি চোখটা খুলেছিলাম তখন আমার মনে হলো কেউ একটা কোনায় ঠিক গালে হাত দিয়ে যেমন ভাবে বসে থাকে না, গালে হাত দিয়ে এভাবে বসে আমাকে দেখছে, ঠিক পুরো অন্ধকারের মধ্যে ঠিক গালে হাত দিয়ে বসে দুটো হাত সামনে রেখে আমাকে দেখছে, কন্টিনিউয়াস দেখছে, চোখের পলক ফেলছে না, কিন্তু দেখেই যাচ্ছে। আমি তাকেও ইগনোর করার জন্য হয় না অনেক সময় বেশি ঘোরাঘুরি হলে বা খাওয়া দাওয়া হলে শরীরটা ভালো লাগে না, তখন আমরা অনেক কিছু ভুলভাল ভাবি। আমি চোখ বন্ধ করে অনেকক্ষণ থাকার চেষ্টা করেছিলাম, তো দেখলাম না, সে আমার দিকে তাকিয়ে আছে, মানে মনে হচ্ছে সে আমার দিকে দেখছে। আবার যখনই চোখটা খুলছি দেখছি হ্যাঁ ঠিক কোণে অন্ধকারের মধ্যে কেউ একটা মনে হয় এরকম গালে হাত দিয়ে আমাকে দেখছে। এইরকম একটা অদ্ভুতই বটে আমার কাছে ঘটনা আমার সাথে হয়েছিল। না, এটা যদি শুধু হ্যালুসিনেশনের ঘটনা হতো তাহলে ওই আঁচড়ের দাগগুলো তো পিঠে পড়তো। আঁচড়ের দাগ প্লাস আমার যে বীভৎস পরিমাণে শরীর খারাপটা, আমার মনে হয় সেটা হতো না। একদমই একদমই তাই। তো আমি সত্যি বলতে তারপর থেকে অনেক সাবধানতা অবলম্বন করেই রাস্তাঘাটে চলি। এছাড়াও আরো অনেক ভৌতিক অভিজ্ঞতা তো তোর আছে, যেটা হ্যাঁ একদমই তাই, আরো বেশ কয়েকটাই রয়েছে, আমি তোকে বলবো পরবর্তী কোনো ক্ষেত্রে, নিশ্চয়ই তোকে জানাবো। খুব ভালো লাগলো এত সুন্দর একটা গল্প আমাদের সকলের সঙ্গে শেয়ার করার জন্য। আশা করছি আমাদের দর্শকদের সকলের খুব ভালো লাগবে। আর ভবিষ্যতে আরো অনেক গল্প নিশ্চয়ই শুনবো তোর থেকে, কারণ তোর বন্ধু হওয়ার সুবাদে অনেক ঘটনা আমিও জানি যেগুলো তোর সাথে ঘটেছে। তবে এটা ভীষণ ভীষণ নতুনত্ব লাগলো এবং খুব মানে রীতিমতো ভয় লাগলো এটা ভেবে যে আমাকে কেউ দেখছে আমার এই ঘরে বসে, কিন্তু আমার কিছু করার ক্ষমতা নেই সেক্ষেত্রে। আপনারা শুনছিলেন মিস্টিরিয়াস কল রেকর্ডিং এর সেকেন্ড এপিসোড। আজকে যিনি আমাদের গল্প শোনালেন মৌবনী দাস। কেমন লাগলো আজকের গল্প আপনাদের? জানাতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সঙ্গে। আর আপনার জীবনেও যদি এমন কোনো ঘটনা থেকে থাকে যা ব্যাখ্যার বাইরে, আপনি সেটা আমাদের জানাতে পারেন। কমেন্ট সেকশনের একটি গুগল ফর্মে আপনার ডিটেলস ফিল করে আপনার গল্প আমাদের কাছে পাঠাতে পারেন। শুনতে থাকুন বাংলা ছোট গল্প। আমি রয়েছি আপনাদের সঙ্গে সোহিনী। দেখা হবে আবার কোনো এক শনিবার ঠিক দুপুর 12টায়।